Sharif Nurul Akam again. এখন যে টপিকটা ডিসকাস করব সেটা ইউজুয়াল টার্ম হচ্ছে yield to maturity. Yield to maturity মানে হচ্ছে যে আমি যদি একটা বন্ড এখন কিনি এবং শেষ পর্যন্ত ধরে রাখি, বন্ডের জীবন যেখানে শেষ, ম্যাচুরিটি টাইম 5 বছর, 6 বছর, 8 বছর, যাই হোক, যখন ওই বড় অঙ্কটা পাওয়া যায়, ফেস ভ্যালুটা পাওয়া যায়, তখন পর্যন্ত যদি ধরে রাখি তাহলে আমার অ্যানুয়াল রিটার্ন কত পার্সেন্ট রেটে হয়েছে। yield to maturity-র দুটো পার্ট আছে, কিন্তু এখানে একটা জিনিস যেটা বোঝা বিশেষ করে দরকার, সেটা হচ্ছে যে আপনি এখন যে দামে বন্ডটা কিনবেন সেই দামটা নির্ভর করে আপনার ডিসকাউন্ট রেটের উপরে। আর ডিসকাউন্ট রেটটা তো নির্ভর করবে বাজারে কি রেট পাওয়া যাচ্ছে। অন্য ইনভেস্টর যারা এইরকম ইনস্ট্রুমেন্ট কেনেন তারা কি পার্সেন্ট রেট পাচ্ছেন, এবং অনেক সময় এই রেটটা ফিক্স থাকবে না, এক সময় এক রকম রেট হবে। এটার সাথে কুপন রেটের ডিফারেন্সটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। কুপন রেটটা সেট করা হয় একদম প্রথমে এবং এটা কখনো চেঞ্জ করা যায় না। এখন নর্মালি আপনি যদি রিস্কের ব্যাপারটা ইগনোর করি, তাহলে বন্ডের দাম সবসময় নির্ভর করে বাজারের রেটের উপরে। বন্ডের ফেয়ার ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালুটা কি? প্রেজেন্ট ভ্যালু। কোন রেটে, দ্যাট ইজ বাজারে কি রেট চালু আছে তার উপরে নির্ভর করে। এখন যদি কোনো কারণে আমি জানি যে একটা বন্ড আমি একটু ভালো দামে পাচ্ছি বা কোনো একটা দামে পাচ্ছি, তাহলে আমি যদি সেটা সেই দামে কিনে ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখি, তাহলে রেট অফ রিটার্ন কত হবে। কর্পোরেট ফাইন্যান্সের অধিকাংশ প্রবলেমে আসলে দুটো জিনিসই আমরা সবচেয়ে বেশি জানতে চাই, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর একটা হচ্ছে রেট অফ রিটার্ন। বন্ডের ক্ষেত্রে রেট অফ রিটার্ন, যেটা কম্প্রিহেন্সিভ রেট অফ রিটার্ন, সেটা হচ্ছে yield to maturity. yield to maturity যখন বলবো, ক্যালকুলেটর এটা একরকম ক্যালকুলেশন করে। আমাদের দেশে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদের প্রায়ই তাদের টেক্সট বুকে একটা ফর্মুলা থাকে যেটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার দেয়, এবং সেটা সম্পূর্ণ সঠিক নয় এবং আজকাল সেটা একেবারেই ব্যবহার করা হয় না, কেবলমাত্র আমাদের দেশেই হয়তো ব্যবহার করা হয়, যেটা বিকম বা বিবিএ ক্লাসে ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রধানত ব্যবহার করা হয়। আমরা সেটা অ্যাকসেপ্ট করব না। আমরা এখানে এক্সেল দিয়ে yield to maturity বের করব। yield to maturity বের করতে গেলে তাহলে আমার এমন একটা ইনফরমেশন থাকা দরকার, সেটা হচ্ছে রেটটা ছাড়া। রেটটাই হচ্ছে yield to maturity। তো আমি একটা টাইম লাইন যদি তৈরি করি, সেখানে কিছু নাম্বার বসাই, তারপরে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব সেটা একটু দেখাবো। তো ধরেন যে এইখানে শুরু হলো 1 বছর, 2, 3, 4, 5, 6, মনে করেন যে 7 বছর পর্যন্ত আমি এই বন্ডটা ধরে রাখতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7। যে জিনিসটা মনে রাখা খুবই প্রয়োজন, যে আপনি কিন্তু ক্যাশ ফ্লোগুলো চেঞ্জ করতে পারবেন না। ক্যাশ ফ্লো ডিসাইডেড হয়ে গেছে যখন প্রথমে বন্ডটা ইস্যু করা হয়েছে। যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে yield to maturity আর বাজারের রেটের সাথে কোনো ডিফারেন্স থাকবে না।
কিন্তু কোনো কারণে যদি ইকুইলিব্রিয়ামটা না থাকে তখনই আমার ইল্ড টু ম্যাচুরিটি নাম্বারটা একটু চেঞ্জ হবে। তো এখানে আমরা যদি বেসিক ইনফরমেশনগুলো আগে লিখি যে কুপন কত, কুপন মনে করেন যে এটা আছে 12%, আর আপনি একটা পার্টিকুলার দামে কিনতে পাচ্ছেন বাজারে। বন্ডের দাম আপনি যদি কেনেন তো আপনি কিনবেন 1180 টাকা। এটা তাহলে প্রিমিয়াম বন্ড। এটা যদি প্রিমিয়াম বন্ড হয় তাহলে বন্ডে যখন ইস্যু করা হয়েছিল তখন সম্ভবত রেট ছিল 12%। প্রিমিয়াম হতে হলে বাজারের রেট এর থেকে কম হতে হবে, বা এই পার্টিকুলার ক্যাশ ফ্লোতে রেট অফ রিটার্নটা কম হতে হবে। তো এখানে তাহলে যে জিনিসটা মনে রাখতে হবে যে এটা যেহেতু প্রিমিয়াম বন্ড, তার মানে হচ্ছে যে বাজারে ইন্টারেস্ট রেটটা কমে গেছে, তাহলে আমার এক্সপেকটেশন রেট অফ রিটার্নটা 12%-এর কম হতে হবে। এটা যদি ডিসকাউন্ট বন্ড হতো তাহলে 1000 টাকা কম দাম থাকতো, এবং আমি তখন বুঝতাম যে বাজারে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, যে জন্যে প্রেজেন্ট ভ্যালু ও মার্কেট ভ্যালুটা ডিসকাউন্টে আছে। আমাদের এইখানে ক বছর আছে? আমরা 7 বছরে আছি। আর 7 কিপেন মানে এখানে 7 বছর আছে, মানে এই বন্ডের লাইফ এখন থেকে 7 বছর। বন্ড যখন ইস্যু করা হয়েছে তখন হয়তো এটা 10 বছরের বন্ড ছিল, 15 বছরের বন্ড ছিল, একটা ডিফারেন্ট নাম্বার। তো কুপন রেট আমরা পেয়েছি, প্রেজেন্ট ভ্যালু পেয়েছি, ম্যাচুরিটি ভ্যালু আমরা না বলেও নর্মালি 1000 টাকা ধরে নিই, আপনারা 100 টাকাও ধরে নিতে পারেন। আমাদের এখন বের করতে হবে রেট অফ রিটার্ন, যেটাকে ইল্ড টু ম্যাচুরিটি বলে। আমি বন্ডটা এখন কিনে ধরে রাখবো, সেটা রেট হিসাবে ক্যালকুলেশনে পাবো। এখন নাম্বারগুলো একটু ফিক্স করি, তারপরে আমরা সোজা এক্সেলে চলে যাব। তাহলে এটা যদি কুপন 12% হয় তাহলে প্রত্যেক বছর 120 টাকা করে পাওয়া যাবে। আর 7 বছর পরে পুরো সার্টিফিকেট নিয়ে হাজির হবেন। আজকাল সব ইলেকট্রনিক বন্ড, আজকাল তো আর সেরকম কুপন অ্যাড করা থাকে না, আজকাল জাস্ট ইলেকট্রনিক্যালি জানানো হয়। হঠাৎ করে হাত কেটে এটা কি হয়ে গেল, ওটা কিন্তু 120। আর এখানেও একটা 120 আছে, দি 7th পেমেন্ট 120 কেমন 1000 টাকা এই সময় ফ্লো হবে। এই পুরো প্যাকেজটা আপনি কিনতে পারেন যদি আপনি 1180 টাকা ইনভেস্ট করেন। করলে আপনি কোন রেটটা লক ইন করছেন, যেটা করে থাকেন এই দাম দিয়ে থাকেন, তাহলে এই ক্যাশ ফ্লোগুলো আপনি কিনলেন। আপনি যদি ধরে রাখেন এই ফাইনাল 1000 টাকা না পাওয়া পর্যন্ত, তাহলে আপনি গ্যারান্টি দিচ্ছেন নিজেকে কত রেট। আমরা এখন এক্সেলে চলে যাই এবং এক্সেলে যে আমরা ফর্মুলার মধ্যে যাব, আমরা ফর্মুলার থেকে ফাইন্যান্সিয়াল থেকে রেটটা নেব। এই যে এখানে রেটটা আছে, এর মধ্যে কিন্তু এক্সেলের মধ্যে অনেক ইল্ডের ইকুয়েশন টার্ম আছে, সেটা করার চেষ্টা করবেন না এই ক্লাসের জন্য। অন্তত ইনভেস্টমেন্টটা হয়তো লাগতে পারে, কারণ এক্স্যাক্টলি সবসময় যে আমার 1 বছর 7 বছর এক্স্যাক্টলি মিটবে এরকম কোনো কথা নাই। হয়তো আমি লাস্ট কুপনের 6 মাস পরে কিনেছি, তাহলে এই বন্ডটা হয়তো 7 বছরের জায়গায় 6.5 বছর হবে। আমরা কিন্তু কর্পোরেট ফাইন্যান্স সেই ক্যালকুলেশনটা করি না। প্রধান কারণ যে আমরা তো আসলে ফিচার নিয়ে কাজ করছি, এগুলো জাস্ট প্ল্যানের ব্যাপার, একটা আইডিয়া পাওয়ার ব্যাপার। আমাদের এক্স্যাক্ট অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই এখানে। তাহলে আমাদের এপিআর হচ্ছে 7। কিপ ইন মাইন্ড যে
আমাদের একটা নেগেটিভ একটা পজিটিভ থাকতে হবে কোনো রেট পেতে গেলে। আমি যদি এটা করি 120, প্রেজেন্ট ভ্যালু 1000, প্রেজেন্ট ভ্যালু তো 1000 না, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বাজারের দাম, যেটা 180। তাহলে এটা এখন যাবে এবং আমি পাবো 120 করে, এবং 7 বছর পরে 1000 পাবো। আমার অ্যান্সার চলে এসছে 8.49%। এটা যদি আমি এখন ডেসিমালে দেখাই তাহলে এইরকম দেখা যাবে। এখন এটা হচ্ছে বাজারের এই পরিস্থিতির উপরে নির্ভর করে। এটা যদি বাজারের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, বাজারের দাম তো যে কোনো সময়ে চেঞ্জ হতে পারে। 1180 টাকার জায়গায় 1190 টাকা হলো, তখন তো আপনার অ্যান্সারটা বদলে যাবে। কেমন? তো এটা আমার এক্সপেকটেশনের সাথে মিট করেছে, যেহেতু আমি এক্সপেক্ট করছিলাম যে আমার রেট অফ রিটার্নটা 12%-এর কম হবে। যদি এটা ডিসকাউন্ট বন্ড হতো তাহলে আমার এক্সপেক্টেড রেট হতো 12%-এর উপরে, মোর দ্যান 12। ইল্ড টু ম্যাচুরিটির এই ক্যালকুলেশনটা এক্সেলে অত্যন্ত সহজ। আর একটা পথ আছে যেটা করা যায়, যে ইন্টারপোলেশন করে করা যায় মোটামুটি অ্যাকুরেট একটা নাম্বারের জন্য। কিন্তু যখন এটা এভাবে করা যায় তখন আর ইন্টারপোলেশন করার কোনো যুক্তি থাকে না। আমরা ইল্ড টু ম্যাচুরিটি YTM-কে দুটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এটাকে বলে কারেন্ট ইল্ড, আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আমি এটা দেখানোর আগে আরেকটা কাজ যদি করি, যে আগে একটা ক্যালকুলেশন যে করেছি সেটা দেখায়। এখানে কোনো একটা যদি দেখেন আপনি, যে আমি কিন্তু জানি যে এই বন্ডের দাম কমতে থাকবে যত সময় পার হবে। যদি ইন্টারেস্ট রেটটা কমে যায় তাহলে এটা এই 1000 টাকার কাছে চলে আসবে। কিন্তু যাই করি না কেন, বড় ব্যাপার হচ্ছে যে এই টাকাটা কিন্তু আমি ক্যাশে পাচ্ছি সবসময়। এই ক্যাশে যেটা পাচ্ছি প্রত্যেক বছর, সেইটাকে আমরা বলছি কারেন্ট ইল্ড। সেই সাথে আমরা এক্সপেক্ট করছি একটা প্রিমিয়াম বন্ডে যে এটার দাম কমে যাবে, তাহলে আপনার ভ্যালুটা একটু কমলো, এটাকে আমরা ক্যাপিটাল লস বলি বা নেগেটিভ ক্যাপিটাল গেইন বলি। আমাদের এই এক্সাম্পলে যেটা হয়েছে, তাহলে আমি প্রত্যেক বছর 120 টাকা ক্যাশে পাচ্ছি, সেটা হচ্ছে কারেন্ট ইল্ড। এবং আমি জানি যেহেতু এটা প্রিমিয়াম বন্ড, এটা দাম কমতে কমতে 1000 টাকা এসে নামবে, তা আমার একটা নেগেটিভ ক্যাপিটাল গেইন থাকবে, যেটা আসলে ক্যাশের সাথে সম্পর্কিত না, যদি না আমি বন্ডটা বিক্রি করি। নর্মালি আমরা যখন এই কারেন্ট ইল্ডের ক্যাপিটাল গেইনটা কম্পিউট করি, সেটা হচ্ছে বর্তমানের জন্য। আমাদের কারেন্ট ইল্ডটা ইকুয়েশন সোজা। ইকুয়েশনটা হচ্ছে সিম্পলি কুপন অ্যামাউন্ট, একে আপনি কারেন্ট প্রাইস দিয়ে ভাগ করবেন। আমাদের এই পার্টিকুলার এক্সাম্পলে এটা হচ্ছে 120 টাকা। আপনি 120 টাকার পাবার অধিকার পাবেন যদি আপনি 1180 টাকা খরচ করেন। এটা একটা রেটে আসবে। আমি যদি এই রেটটা এখন কম্পিউট করি, 120 ডিভাইড বাই 1180, এটা আসছে 10.17%। কেমন? এটা কারেন্ট ইল্ড বন্ডের ক্ষেত্রে সব সময় পজিটিভ হয়। এটা 0 হতে পারে, কিন্তু এটা নেগেটিভ হওয়ার কথা নয়, কারণ আপনি পজিটিভ অ্যামাউন্ট পাচ্ছেন।
এখন আমি যদি ক্যাপিটাল গেইন বের করতে চাই, যারা অনেক বড় লোক তারা তাদের যদি ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স দিতে না হয় তাহলে তারা নর্মালি ডিসকাউন্ট বন্ড কিনবেন। ডিসকাউন্ট বন্ড কিনলে টোটাল রিটার্নের একটা পার্ট আসবে ক্যাশে। এখানে যেমন টোটাল রিটার্ন হচ্ছে 8.49, তার একটা পার্ট হচ্ছে 10.17%, যেটা হচ্ছে কারেন্ট ইয়েল্ড, ক্যাশ রিটার্ন। ক্যাপিটাল গেইন করতে গেলে আমার একটা ইনফরমেশন লাগবে যে 1 বছর পরে আমার এক্সপেকটেশন কি, 1 বছর পরে আমি কত দামে বিক্রি করতে পারবো। তো সেটা হবে, এখন যদি P0 হয় এখনকার দাম, তাহলে 1 বছর পরে যেটা দাম হবে সেটা বলবো P1। সেটা থেকে বিয়োগ দেব আমি বর্তমান দামটা, সেটা হচ্ছে P0। এইটাকে আমি ভাগ দেব বর্তমান দামটা দিয়ে, P0। আর P1 আমি কিভাবে পাবো? P1 আসবে আমার একটু ভিজুয়ালাইজেশন থেকে, যে দেখি পুরো জিনিসটা কপি করতে পারি কিনা দেখি। আমি যদি পুরো জিনিসটা কপি করি, আমি যদি এখানে পেস্ট করি, ধরে আমি এই প্রশ্নের উত্তর কিভাবে পাবো যে 1 বছর পরে দাম কত হবে অন্য কোনো চেঞ্জ না হলে? এটা তো আপনি কিনেছেন বা কেনেননি, আমি এটা বাদ দিতে পারি। আমি পেনে যাই, এখানে এটা বাদ দিলাম। 1 বছর পরে আমি এই কুপনটা পাবো, ফলে যে কিনবে সেই কুপনটা পাবে না। সে কত দাম দিয়ে কিনবে, কত দাম দিয়ে কি কিনবে? কিনবে তো এই 6টা পেমেন্ট আর এই 1000 টাকা। তার জন্য তাকে কত দিতে হবে, কততে সে রাজি হতে পারে? তখন তার পয়েন্ট অফ ভিউ থেকে এটা হচ্ছে 0, এটা ইররেলেভেন্ট হয়ে গেছে, এটা হবে 1, এটা 2, এটা 3। সে 4 বছর পরে এটা পাবে, 5 বছর পরে এটা পাবে, আর 6 বছর পরে এটা পাবে। এটা হচ্ছে তার টাইম লাইন 1 বছর পরে। এটার দাম তো আমরা সহজেই বের করতে পারি এক্সেল দিয়ে, তাই না? আমরা প্রেজেন্ট ভ্যালুটা বের করব। তো প্রেজেন্ট ভ্যালুটা আমি যদি এখানে লিখি, এটাই হবে P1। এখানে যদি P1 লিখি, P1টা আমি যদি এই দিকে নিয়ে আসি, ইকুয়াল সাইন দিই, কেমন? P1 হবে এই ক্যাশ ফ্লোর উপরে ভিত্তি করে আমি ফর্মুলা করে প্রেজেন্ট ভ্যালু যোগ করলাম। আমাদের রেটটা কিন্তু এইটা ধরবো আমরা, বাজারে এখন যেটা আছে 8.49, ডেসিমাল দিয়ে ফেলেছি তো পার্সেন্ট দেই। নাম্বার অফ পিরিয়ড কিন্তু 1 বছর পরে 6টা কুপন বাকি থাকবে। কুপনের অ্যামাউন্ট হচ্ছে 120 টাকা, আর ফিউচার ভ্যালু আর ম্যাচুরিটি ভ্যালু হবে 1000। এটার দাম আগের থেকে কমে, আগে ছিল কত? আগে ছিল আপনার 1180, এটা কমে হয়েছে বা হবে, যে কিনবে সে এই দামে কিনবে 115980। তাহলে আপনার ক্যাপিটাল গেইন কত হলো? তাহলে ক্যাপিটাল গেইন হচ্ছে 1159.88 মাইনাস 1180। এটাকে আমরা ভাগ দেব 1180 দিয়ে। এখানে ক্লোজ করলে আমি অ্যান্সারটা পাবো। তাহলে আমি এটা কপি করে এখানে নিয়ে আসি, এখানে লিখি অ্যান্সার হচ্ছে -1.71%।
মাইনাস 1.71%। আপনার YTM এই দুটো নাম্বারের যোগফলের সমান হতে হবে। একটু একটু রাউন্ড অফ থাকতে পারে, সেই জন্য খুব একটা দুশ্চিন্তা করব না, কিন্তু দেখা যাক। আমরা জানি এটা 8.49, এখন আমার দেখতে হবে এটা কারেন্ট ইল্ড প্লাস ক্যাপিটাল গেইনের সমান কিনা। প্লাস ক্যাপিটাল গেইন, কারেন্ট ইল্ড হচ্ছে আমাদের এই যে এখানে আমরা কমপ্লিট করেছি 10.17 প্লাস একটা নেগেটিভ নাম্বার যেটা হচ্ছে 1.71। তো এটা কত হয় আমরা যদি ক্যালকুলেশনটা করি, 10.17 মাইনাস 1.71, এটা হচ্ছে 8.46, একটু রাউন্ড অফ আছে, 8.49 এর জায়গায় 8.46 আছে। এইটুকু পার্থক্য ভুল যদি আপনি অ্যাকসেপ্ট করেন বা এত অ্যাকুরেসির দরকার নেই মনে করেন, তাহলে আপনি একটা ফাঁকিবাজি করতে পারেন। এখানে ক্যাপিটাল গেইন সমান হচ্ছে YTM মাইনাস কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড ক্যালকুলেট করা তো সোজা, তাহলে এখানে এসে দাঁড়াবে আমাদের YTM হচ্ছে 8.49 মাইনাস কারেন্ট ইল্ড হচ্ছে 10.17, এটা কত হয়, ইকুয়াল টু 8.49 মাইনাস 10.17 নেগেটিভ 1.68%। এখন বন্ডের ভ্যালুয়েশনের মেজর ইস্যুগুলো কিন্তু আমরা কভার করেছি। ছোটখাটো কয়েকটা জিনিস নিয়ে কথা বলা যেতে পারে। ইংল্যান্ডে এক ধরনের বন্ড আছে যেটাকে বলে কনসোল। কনসোল মানে কি, আজকাল আমাদের দেশে কয়েকটা ব্যাংকে কিন্তু এই টাইপের বন্ড ইস্যু করা হচ্ছে। আমরা এটাকে বলছি পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল বন্ড, এটা প্লাস দিয়েছি, এটা ইকুয়াল দিতে চেয়েছিলাম, মানে এই বন্ডটা কোনোদিন ম্যাচিওর হবে না। এই বন্ডটা কোনোদিন ম্যাচিওর হবে না, আপনি শুধু এই ফিক্সড ইন্টারেস্টটা বছরের পর বছর পেয়ে যাবেন। আমরা কিন্তু টাইম ভ্যালু অফ মানি যখন করেছি তখন আমরা জানি যে বহু দূরের ক্যাশ ফ্লো যেগুলো, সেগুলোর কোনো ভ্যালু নেই, কোনো ইম্প্যাক্ট করে না। আমরা পারপেচুয়াল ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু বের করেছি। সেটা বের করতে আমাদের কি লাগে, আমাদের লাগে প্রত্যেক বছর কত পাই এবং আমি কোন রিটার্নটা চাই। সেই পারপেচুয়াল ফ্লোর ভ্যালুয়েশন আর পারপেচুয়াল বন্ডের ভ্যালুয়েশন একইভাবে হবে। এখন দেখেন যে আমি যদি বলি একটা টেবিল নিয়ে আসি, কেমন, আগে যেমন এরকম একটা টেবিল করেছি, এটা কপি করে কতগুলো নাম্বার চেঞ্জ করি। এটা যদি পারপেচুয়াল বন্ড হয়, কিছু নাম্বার চেঞ্জ করি, ধরেন কুপন 12% রাখলাম, এইটা কিন্তু পারপেচুয়াল। এখন এই পারপেচুয়াল আপনি কন্টিনিউড, কখন শেষ হবে না এরকম ব্যবহার করতে পারেন, অথবা খুব বড় একটা নাম্বারও ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে এই বন্ডের ভ্যালুটা কিভাবে বের করা হবে? আমরা তো নাম্বারগুলো প্রেজেন্ট ভ্যালু জানি না, আমরা ফেয়ার ভ্যালু কত সেটা বের করার চেষ্টা করছি, কেমন। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। ইল্ড টু ম্যাচুরিটি দেওয়া আছে, এটা পারপেচুয়াল বন্ড। আমার ইকুয়েশন প্রেজেন্ট ভ্যালু উইথ পারপেচুইটি হচ্ছে ইকুয়াল টু পারপেচুয়াল ফ্লো ডিভাইড বাই রেট। তাহলে আমার এখানে পারপেচুয়াল ফ্লো হচ্ছে
120 টাকা, কুপন হচ্ছে 120 টাকা, এটাকে ভাগ দেব 0.0849 দিয়ে, তাহলে আমার অ্যাসেটটা কি আসছে? অ্যাসেটটা আসছে এই বন্ডটা 1413 টাকা 43 পয়সা। এখন যাই আপনি বাজারে ইনভেস্ট করেন, আপনি পাবেন 8.49, কিন্তু এই পার্টিকুলার বন্ডে আপনি ক্যাশটা পাচ্ছেন একটু বেশি হারে, 12%, সেই জন্য এটা প্রিমিয়াম বন্ড হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে সেই ধরনের বন্ড যেখানে আসল টাকা কোনোদিন ফেরত দিতে হয় না। এখানে ইচ্ছা করলে আপনি কিন্তু বিরাট একটা নাম্বার দিয়ে রাখতে পারতেন, তাহলে কিন্তু আপনি বন্ড ভ্যালুয়েশনে গেলে ওই একই অ্যান্সার পাবেন। কারণ আমি এখানে এটা কপি করে এটা লিখলাম, যে জিনিসটা এখানে চেঞ্জ করলাম, সে ধরেন যে 2000 বছর পরে আপনি টাকাটা পাবেন, তাহলে এই বন্ডের ভ্যালু কত? আমি যদি এখানে প্রেজেন্ট ভ্যালুটা বের করার চেষ্টা করি, তাহলে এখানে যদি যাই, প্রেজেন্ট ভ্যালু নাম্বারগুলো হচ্ছে 0.0849, নাম্বার অফ পিরিয়ড 2000, পেমেন্ট 120, নেগেটিভ 120 দিলাম, ফিচার ভ্যালু 1000, দেখেছেন যে একই নাম্বার এসছে। তো বেসিক্যালি পারপেচুয়াল ফ্লো খুব একই অঙ্ক অনেক লম্বা দিনের জন্য 100 বছরের লিজ, তখন কিন্তু আপনি পারপেচুয়াল ফ্লো হিসাবে ইউজ করতে পারেন। আর একটা টাইপের বন্ড আছে যেটাকে বলে জিরো কুপন বন্ড। আমাদের দেশে কেউ যদি এই জিরো কুপন বন্ড ইস্যু করার বুদ্ধি নিয়ে আসে, আপনাদের উচিত হবে তাদের থেকে একটু দূরে থাকা, স্পেশালি যদি এই বন্ডটা অনেক লম্বা লাইফের হয়। জিরো কুপন বন্ড আপনি অনেকটা ভিজুয়ালাইজ করলে এইরকম করে ভিজুয়ালাইজ করেন, দেখি আমি আবার এটা কপি করে নিয়ে আসি, কেমন? তাহলে ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা হবে যে আপনি কখনো এগুলো কিছু পাবেন না, শুধু শূন্য শূন্য করে পাবেন, শুধু 1000 টাকা পাবেন একটা সময়ের শেষে। এটা যদি 6-এর জায়গায় 20 বা 25 হতো, তাহলে এই 1000 টাকা আপনি পেতেন ওই 20-25 বছর পরে। যে টাকাটা আপনার কাছ থেকে নিয়ে আছে তাকে কিন্তু আর খুঁজে পেতেন না, ফলে এটা একটু অ্যাভয়েড করাই ভালো। আপনি ইচ্ছা করলে এই বন্ডের ভ্যালুয়েশনের ফাংশন ইউজ করে এটা ক্যালকুলেট করতে পারেন। এটা আসলে একটা সিঙ্গল ফ্লো প্রবলেম। আমি যদি এই নাম্বারগুলোই ইউজ করি, কেমন? এটা তো আমি কপি করে নিচে নিয়ে এসছি। অলরাইট, এই নাম্বারগুলোই ইউজ করি, কিন্তু কোনো কুপন নেই। অলরাইট, এটা যদি এখানে নিয়ে আসি এরকম করে, কপি পেস্ট, ধরেন এটা 25 বছর, কুপন হচ্ছে 0, এটা 0 কুপন বন্ড। তাহলে আপনার পেমেন্টটা আসবে 0, সবগুলো নাম্বার 0। এটা 25, এটা এখন আর আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দেই। আমি পিভিটা বের করতে হচ্ছে, প্রেজেন্ট ভ্যালু। আমি কিন্তু ওই পপ আপ বক্সেই করতে পারি, কুপন 0 দিলে একই অ্যান্সার আসবে। কিন্তু আমি যদি এটা ডিসকাউন্ট রেট হিসাবে ইউজ করি, আমার কিন্তু এটা সিম্পলি একটা সিঙ্গল ফ্লো প্রবলেম। আপনি একটা মাত্র ফ্লো পাবেন যেটা 1000 টাকার, তাহলে এটার ভ্যালু হচ্ছে
1 plus I0849 কেমন? তাহলে এটা যদি ক্যালকুলেট করি তখন অ্যাসেটটা কি হয়? দেখেন এখানে যদি ইকুয়াল সাইন দিয়ে দিই তাহলে আপনার অ্যান্সারটা হচ্ছে 921, কিন্তু এখানে আমি তো দিলাম, এটা তো ভুলে গেছি যে এটা দিতে হবে 25, কেমন? 130 টাকা এখন দিলে আপনি 25 বছর পরে 1000 টাকা পাবেন। raised to 25, কেমন? এখন যেহেতু এই বন্ডে একটা মাত্র ফ্লো আছে 1000 টাকার, এটার প্রেজেন্ট ভ্যালু 1000 টাকার থেকে কম হতেই হয়। সেই জন্য জিরো কুপন বন্ডকে সবসময় বিল্ট ইন ডিসকাউন্ট বন্ড বলা হয়। আর এটা যখন এই নাম্বার অফ পিরিয়ডস অনেক লম্বা দিনের জন্য হয়, তখন আপনি যে ভ্যালুটা প্রেজেন্ট ভ্যালুটা পাচ্ছেন সেটা খুব ছোট, অল্প। সেই জন্য এটাকে ডিপ ডিসকাউন্ট বন্ডও বলা হয়। আজকে এখানে শেষ বন্ড নিয়ে, এখানে যত কথা বলার কথা ছিল আমার মোটামুটি বলা হয়ে গিয়েছে। এরপরে আমরা শেয়ার ভ্যালুয়েশন নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে শিখে। আপনারা যারা আমার সাথে ইউটিউব চ্যানেলে সংযুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যেক শুক্রবার আর সোমবার আপনাদের সামনে হাজির হব। মাঝখানে যে সময় থাকবে সেই সময়ে আপনারা ভিডিওগুলো দেখবেন, এবং যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আপনাদের যথেষ্ট সময় থাকবে বারবার দেখবেন। কোনো প্রবলেম যদি মনে করেন যে ঠিক বুঝতে পারছেন না, মেসেজ দেওয়ার চেষ্টা করতে পারেন আমাদের, কিন্তু সবসময় একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আশা করি আপনারা প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আবার দেখা হবে সামনে খুব শীঘ্রই।